সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণে জড়িত ৬, সহযোগী ২ জন। আজ চার্জশিট দেবে পুলিশ। রোহিঙ্গাদের ভাষান্তরে নেওয়ার পরও বিদেশি সহায়তার আশা, কাজ করবে দেশি এনজিওগুলো। শনিবার থেকে করোনার অ্যান্টিজেন টেস্ট, উৎপাদকের কাছ থেকে কেনা হবে টিকা। দিনাজপুরে স্থাপন হচ্ছে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন, নিরবিচ্ছিন্ন হবে জ্বালানি সরবরাহ। এবং বিশ্বে করোনায় মৃত্যু শনাক্তের নতুন রেকর্ড, ১২,৩০০ মৃত্যু, শনাক্ত ৬,২৭,০০০। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি সাফাত বিন ফরিদ এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছে পুরো খবর। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র প্রস্তুত, সকালে তা আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেদনে গ্রেপ্তার ৮ আসামিকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান, তারিকুল ইসলাম, অর্জুন লস্কর, রবিউল ইসলাম এবং মাহফুজুর রহমান সরাসরি ধর্ষণে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। বাকি ২ জন সহযোগী গত সোমবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ৮ আসামির সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক নারীকে ধর্ষণ করা হয়। সেদিন রাতেই মামলা হলে গ্রেপ্তার করা হয় ৮ জনকে। তাদের সবাই রিমান্ড শেষে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ভাষান্তরে যাওয়ার পরও রোহিঙ্গারা বিদেশি দাতা সংস্থার সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। সেটা নিশ্চিত করতে দেশি এনজিওগুলো কাজ করবে বলে জানিয়েছে। সম্প্রতি ভাষান্তর পরিদর্শন করে কথা জানান এনজিও কর্মকর্তারা। ভাষান্তর আশ্রয়ন প্রকল্প নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় ২০ বছর আগে জেগে ওঠে এই দ্বীপ ভাষান্তর। দীর্ঘ সময়ের ব্যবধানে এর আয়তন এখন ১৩,০০০ একর। মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত ১ লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে। দ্বিতীয় দফায় ভাষান্তর পরিদর্শনে আসে দেশীয় ২২টি এনজিওর প্রতিনিধি দল। তারা জানান, জাতিসংঘ ছাড়াও অনেক বিদেশি এনজিও রোহিঙ্গাদের স্থানান্তর না চাইলেও দাতাদের কাছে ভাষান্তরের অবস্থান তুলে ধরে সহায়তা চাইবেন তারা। কাজ করবে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও খাবার ব্যবস্থাপনা নিয়ে। আমাদের ডোনারকে আমরা ওভাবে প্রপোজাল পাঠাবো এবং সেটার জন্য আমরা অলরেডি কথাও বলেছি এবং ওনারাও একমত হয়েছেন আমাদের সাথে যে তোমরা যাও, কাজ করো, প্রাথমিকভাবে তোমরা শুরু করো। যখন এটা একটা সেট আপ হয়ে যাবে ভালোভাবে, তখন আমরা নিজেরাও ভিজিটে আসবো, এভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গাদের থাকার জন্য ১২০টি ক্লাস্টারে নির্মাণ করা হয়েছে ১,৪৪০টি ঘর। এনজিও প্রতিনিধি দল ঘুরে দেখেন কয়েকটি ক্লাস্টার ও সুযোগ সুবিধা। সবকিছু মিলিয়ে আমি ওভারঅল বলতেছি এটা অনেক, যোগাযোগের ব্যবস্থা অনেক ভালো। এখানে আপনার দেখলাম যে প্রায় ৩ ঘন্টার মতো লাগছে আমাদের। আর ভিতরে যে এখানে যে ক্যাম্পের ভিতরে বা ভাষান্তরের এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ডেভেলপড। তাদের আসা উচিত, তাদের এখানে তারা আরো অনেক বেটার লাইফ লিড করতে পারবে। আপনি এখানে রাস্তাঘাট হাঁটলে দেখবেন যে পাশে বিন করা আছে আপনার ময়লা আবর্জনা এখানে ফেলার জন্য, যেটা আমি পাংশাপুরিতেও দেখছি। মানে আশা করি এখানে রোহিঙ্গারা বলেন, এখানে বাংলাদেশিরা বলেন, যারা এখানে থাকুক, যদি রোহিঙ্গারা না আসে সেই ক্ষেত্রে যদি বাঙালিরও এখানে আসে বা বাংলাদেশি মানুষ যারা দুস্থ মানুষ আছে তাদেরকে যদি এখানে রাখা হয়, আমার মনে হয় এর চেয়ে বেটার আর কোনো একটা মানুষের জন্য জীবনযাত্রার জন্য বসবাসের জন্য এর চেয়ে বেটার হতে পারে না। শুক্রবার প্রথম ধাপে কয়েকটি রোহিঙ্গা পরিবারকে স্থানান্তর করা হবে। এর মধ্যে দিয়ে রোহিঙ্গাদের ভাষান্তরের প্রতি আকৃষ্ট হবে বলে আশা সংশ্লিষ্টদের। মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানা সময় দেখা দেয় সহিংসতার ঘটনা। সম্প্রতি এর মাত্রা বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাষান্তর। রোহিঙ্গাদের ভাষান্তরের স্থানান্তরের বিষয়ে জানলেও এর সঙ্গে সম্পৃক্ত নয় জাতিসংঘ। এক বিবৃতিতে এই কথা বলেছে সংস্থাটি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, জাতিসংঘের কারিগরি কমিটির মূল্যায়নের আগে কক্সবাজারের আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের সরানোর পক্ষে নয় তারা।
স্বেচ্ছায় রোহিঙ্গা স্থানান্তর নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই দুই সংস্থা। সপ্তাহের শেষ নাগাদ ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গাদের প্রথম দল। এর ঠিক আগ মুহূর্তে এ বিষয়ে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জাতিসংঘ। বুধবার সংস্থাটি বলেছে, ভাসানচরে রোহিঙ্গাদের নেয়ার যে পরিকল্পনা সরকার চূড়ান্ত করেছে তার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই জাতিসংঘের। বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের আগে সার্বিক সুরক্ষা বিষয় কারিগরি মূল্যায়ন করতে বারবার আহ্বান জানানো হয়েছে। সরকারের অনুমতি পেলে জাতিসংঘ এই নিরপেক্ষ মূল্যায়নে এখনও প্রস্তুত আছে। রাজধানীর এক হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন টিকআপ টক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ৬ রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের মতো তারাও ভাসানচরে রোহিঙ্গাদের স্বেচ্ছায় স্থানান্তর দেখতে চান। আমরা রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটির জন্য অপেক্ষা করছি। তবে এই মূল্যায়নের আগে রোহিঙ্গাদের সরানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা আগেভাগে নেওয়া সিদ্ধান্ত। এই প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। ইইউর এই প্রতিনিধিরা জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদের দেশ নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছে। তবে এই সমস্যার সমাধানে একক ভূমিকা রাখলে হবে না, সবাইকেই এগিয়ে আসতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ শুরু করতে আমরা কাজ করছি। মিয়ানমারের নির্বাচনের পর কি হয় সেটা আমরা দেখছি। শুধু ইউরোপীয় ইউনিয়নের একক ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে হবে না, পুরো বিশ্ব কি করছে সেটাও দেখতে হবে। চীন, ভারত, আসিয়ানকেও ভূমিকা রাখতে হবে। অভিবাসন সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূতরা জানান, করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্ব এখন ভিন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পশ্চিমা বিশ্ব অভিবাসনের পক্ষে, তবে তা হতে হবে বৈধ ও নিরাপদ। তারা জানান, ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসনের রুটগুলো চিহ্নিত করতে এবং সেগুলো বন্ধে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে শনিবার থেকে শুরু হচ্ছে করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। প্রাথমিকভাবে 10 জেলায় শুরু হচ্ছে পরীক্ষা। এ পদ্ধতিতে মাত্র 20 মিনিটের মধ্যেই করোনা সংক্রমণ শনাক্ত করা যাবে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যেসব জেলায় RT-PCR ল্যাব নেই এমন 10 জেলায় প্রথমে শুরু হলেও পরে পর্যায়ক্রমে এর আওতা বাড়ানো হবে। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকলে সংশ্লিষ্টরা এ পরীক্ষার অনুমতি দেওয়ার কথা বলে আসছিলেন। 17 সেপ্টেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর বিলকিস বেগমের সই করা এক চিঠিতে এ পদ্ধতিতে করোনা পরীক্ষায় সরকারের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। এর আগে 10 জুলাই সংক্রমণ শনাক্তে নমুনা পরীক্ষার সুযোগ প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে জাতীয় পরামর্শ কমিটিও ঔষধ প্রশাসনকে অ্যান্টিজেন নির্ভর পরীক্ষার অনুমতি দেওয়ার পরামর্শ দেয়। এর মধ্যে আমরা কিছু কিট পেয়েছি এবং আমাদের প্রস্তুতিও কমপ্লিট হয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় 10টি জেলায়, যেখানে জেলা হাসপাতালে আমরা এই পরীক্ষাগুলো শুরু করছি এবং আমরা আশা করছি শনিবার থেকেই সেটা শুরু করতে পারবো। উৎপাদকের কাছ থেকে সরাসরি করোনা ভ্যাকসিন কিনবে সরকার। বুধবার এই নিয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল জানিয়েছেন, রাষ্ট্রীয় প্রয়োজনে সরাসরি ভ্যাকসিন কেনার প্রস্তাবটি স্বাস্থ্যসেবা বিভাগের। এর ফলে টেন্ডার আহ্বান ছাড়াই ভ্যাকসিন কিনতে পারবে সরকার। এজন্য অর্থ বরাদ্দ নিয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আলোচনা হবে। এদিকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকের সভায় ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় মূল্য ধরা হয়েছে $2,08,00,000। পিপিআর এর মধ্যেই পিপিআর অনুসরণ করে পিপিআর এ যে কথাটা বলা আছে এটা ছিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটিতে। এটা কিনতে হবে সরাসরি পারচেজে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের নকশা জটিলতা সমাধান হয়েছে বলে দাবি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের। তিনি বলছেন, সেতু কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা ও রাস্তার প্রশস্ততা বাড়াতে দরকারে পিলার ভেঙে ফেলা হবে। তবে সেতু বিভাগ জানাচ্ছে, এখনও কোনো সংশোধিত নকশা জমা দেয়নি মন্ত্রণালয়। 4 মাসেও নকশা জটিলতা সমাধান না আসায় প্রকল্পের সময় বাড়ার শঙ্কা করছে তারা। পদ্মা সেতুতে রেল সংযোগের মাওয়ার 14-15 এবং জাজিরার 25-এর 2টি পিলার নিয়ে আপত্তি তোলে সেতু কর্তৃপক্ষ। এরপর থেকে সেখানে কাজ বন্ধ প্রায় 4 মাস। এ সংকট কাটিয়ে উঠতে দুপক্ষের প্যানেল অফ এক্সপার্টদের সঙ্গে যোগ দেন বুয়েটের বিশেষজ্ঞরাও। চলে কয়েক দফা চিঠি চালাচালি।
তারপরও আসেনি সমাধান। বুধবার ফরিদপুরের ভাঙায় রেলের স্লিপার নির্মাণের কাজ উদ্বোধন করতে এসে রেলমন্ত্রী জানান, প্রকল্পের কাজ কাঙ্ক্ষিত মাত্রায় এগুচ্ছে। এ সময় নকশার জটিলতায় কাজ বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। ডিজাইনের কোনোই প্রবলেম নেই, সেতুর সঙ্গে সমন্বয় করতে গিয়ে যে রিকোয়ারমেন্টটা ধরে আমরা কাজ করছিলাম সেটি কিছুটা সংশোধন হয়েছে, সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা করে নিচ্ছি। 15.5 এবং 5.7 আমাদের ওই পাশে যে পিলার উঠে গেছে সেটা আমরা সমন্বয় করে নেব, যদি ভাঙা লাগে ভাঙবো, যদি সরা নিতে হয় সরা নেব। তবে সেতু সচিব বলছেন, এখনো রেলের কাছ থেকে কোনো সংশোধিত নকশা পায়নি তারা। তাদের একটু ডিজাইনটা রিভাইজ করতে হবে। এটা রেল সচিব মহোদয় আমার সাথে একমত হয়েছেন যে আমাদের এটা রিডিজাইন করতে হবে। রিডিজাইন করে তারা দিলে আমরা এটা অ্যাপ্রুভাল, বা আমাদের তো অ্যাপ্রুভালের ব্যাপার না, আমরা হয়তো যে ঠিক আছে এখন করা যায় এইভাবে আমাদের পিডি সাহেব একটা মতামত দিয়ে দেবেন। এখন বিষয়টা রেলের এন্ডে, রেলওয়ে প্রান্তে এটা আমি মনে করি পেন্ডিং আছে, তো তারা এটা করে ফেলবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। ২০২৪ সালে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও নকশার জটিলতায় সময় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল ৯টার বিরতিহীন সংবাদ। সংবাদ আরও থাকছে। বিদ্রোহী প্রার্থী হয়েছে এমন কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, কঠোর সিদ্ধান্তের হুঁশিয়ারি। অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল সমাবেশ না করার নির্দেশনা ডিএমপির, গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলছে বিএনপি। পরিবহন খরচ কমানো ও মাঠ পর্যায়ে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দিনাজপুরে আজ থেকে শুরু হচ্ছে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপনের কাজ। বেলা ১১টায় পার্বতীপুরের সোনাপুকুর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করবেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। কৃষিপ্রধান উত্তরাঞ্চলের ১৬ জেলায় সেচ কাজ ও ডিজেল নির্ভর যানবাহনের জন্য ভারতের শিলিগুড়ির নুমালীগড় তেল শোধনাগার কেন্দ্র থেকে ১৩০ কিলোমিটার পাইপলাইন পঞ্চগড় হয়ে পৌঁছাবে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপো পর্যন্ত। ওই পাইপলাইনের মাধ্যমে ডিপোতে বছরে ১০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ করা যাবে। পাইপলাইন স্থাপনে ৫২০ কোটি টাকা খরচের মধ্যে ভারত সরকারের অনুদান ৩০৩ কোটি রুপি, আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দেবে ২১৭ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে প্রায় ৩ বছর। এতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি সম্ভাবনা রয়েছে দাম কমারও। চট্টগ্রাম থেকে সড়ক পথে পরিবহন ব্যয় ব্যারেল প্রতি প্রায় $৮ এবং রেলপথে পরিবহনের চেয়ে পাইপলাইনে ব্যারেল প্রতি খরচ ধরা হয়েছে মাত্র $5 করে। এতে সময়ও লাগবে কম, ফলে দীর্ঘদিনের জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরের ১৬ জেলার মানুষ। ২০১৮ সালের ৯ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পাইপলাইন প্রকল্পের স্থাপন কাজে চুক্তি সই করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদ্রোহী প্রার্থী হয়েছিল এমন কাউকে কোনো নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। আগামীতে কোনো বিদ্রোহী প্রার্থীও দেখতে চান না দল। যদি দলের কেউ নৌকার প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ায় তাকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এ ব্যাপারে আর কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আসছে আরেকটি বড় স্থানীয় সরকার নির্বাচন। 4 ধাপে ভোট হবে 194 পৌরসভায়। এর মধ্যে 25টি পৌরসভার ভোট 28 ডিসেম্বর, আর জানুয়ারির মাঝামাঝিতে দ্বিতীয় ধাপে ভোট হবে 60টিতে। 105 জনের মধ্য থেকে 25 প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। দলের নেতারা এরই মধ্যে সতর্ক করেছেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন বিদ্রোহী প্রার্থী না হন। সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নেতাদের। বোর্ডে তো একক প্রার্থীই দেই, তারপরেও যারা এই সিদ্ধান্ত অমান্য করে নিজেরা দাঁড়ায়, দলের থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা, দলের কোনো পদ পদবি না দেওয়া, তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া ইত্যাদি হতে পারে। এখন যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে দলের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। যদি কেউ মনোনয়নপত্র জমা দেয় তাকে আমরা চেষ্টা করব উড্ড করানোর জন্য। যদি উড্ড না করে তাকে দল থেকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবার কোনো ধরনের তিল পরিমাণ ছাড় দেবে না আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা।
গত বছর 473 উপজেলায় আওয়ামী লীগের 200-র বেশি বিদ্রোহী প্রার্থী ছিল, জয় পান 140 জন। তখনই সিদ্ধান্ত হয় বিদ্রোহী প্রার্থী ও তার মদতদাতাদের বহিষ্কার করার, যদিও পরে সবাইকে ক্ষমা করে দেয়া হয়। আমরা এখন এটাও দেখছি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। এবার এটাও দেখেছি যে যিনি মেয়র প্রার্থী তিনি এর আগে দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে কোনো নির্বাচন করেছেন কিনা এটাও আমরা দেখেছি, এবং এই ধরনের 2-3 জনকে পাওয়া গেছে যাদেরকে আমরা মনোনয়ন দেইনি। প্রথম ধাপে 25 পৌরসভায় ভোট হবে ইভিএমে, আর দ্বিতীয় ধাপে 60টির মধ্যে অর্ধেক পৌরসভায় ভোট হবে ব্যালটে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে অনুমতি ছাড়া রাজধানীতে মিছিল ও সভা সমাবেশ করা যাবে না। বুধবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা সমাবেশ ও গণজমায়েত কর্মসূচি পালন করছে। এতে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। জানমালের নিরাপত্তা নিশ্চিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কেউ এই নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। এদিকে ঢাকায় অনুমতি ছাড়া মিছিল, সভা সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তকে গণতন্ত্র এবং রাজনীতির জন্য অশনি সংকেত বলছে বিএনপি। এ নিয়ে ডিএমপি বিজ্ঞপ্তি দেওয়ার পর এক বিবৃতিতে এর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত এই বিবৃতিতে ফখরুল আরও বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক এবং মৌলিক অধিকারের পরিপন্থী। অনুমতির নামে রাজনীতিকে বিভিন্ন শর্তের বেড়াজালে আটকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এতে রাজনীতির স্বাভাবিক যে পথ রয়েছে সেটি রুদ্ধ এবং সংকুচিত হবে বলেও আশঙ্কা করেছেন তিনি। একে গণবিরোধী সিদ্ধান্ত বলে অবিলম্বে তা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে বিবৃতিতে। মুজিববর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। আর দুই দেশের বন্ধুত্ব জোরদারে ঢাকায় হবে আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের বৈঠক শেষে জানানো হয়েছে এই সিদ্ধান্ত। দেশে যারা ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছেন, এই উদ্যোগ তাদের একটি বিশেষ বার্তা দেবে বলে মনে করছেন ভাস্কররা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা এবং এর প্রতিবাদে যখন রাজপথে নানা রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন, তখন সরকারকে তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতির জনকের ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত জানালো দেশটি। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আঙ্কারায় একটি ভাস্কর্য স্থাপন করছে তুরস্ক। আর ঢাকায় হবে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করব। শিগগিরই তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপন করা হবে। আর তথ্যমন্ত্রী জানান, ঢাকা আঙ্কারা ছাড়াও তুরস্কের ইস্তাম্বুল এবং বাংলাদেশের চট্টগ্রামেও এমন কিছু করা যায় কিনা ভেবে দেখছে দুই দেশ। এছাড়া মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঢাকা আসবেন বলেও জানান তিনি। টার্কির আপনার বিজনেস ক্যাপিটাল হচ্ছে ইস্তাম্বুল এবং বাংলাদেশের বাণিজ্য নগরী হচ্ছে বাণিজ্যিক রাজধানী বলি আমরা চট্টগ্রাম। তো সেখানেও কি করা যায়, যে এরকম কিছু করা যায় কিনা সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। তুরস্কের এই বন্ধুত্বপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভাস্কররা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন তারা। এর মধ্যে দিয়ে কিন্তু একই সাথে আমরা এই তথাকথিত ধর্ম ব্যবসায়ী এবং কি বলে উদ্দেশ্যবাজদেরকেও কিন্তু আমরা একটা জবাব দিতে পারবো এবং জনমনে কিন্তু একটা স্পষ্টতা তৈরি হওয়ার সুযোগ থাকবে। বিশ্বের বিভিন্ন দেশে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসাবে এমন ভাস্কর্য বিনিময়ের রেওয়াজ দীর্ঘদিনের বলেও জানিয়েছেন তারা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 কিডনি অপসারণের রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত 4 চিকিৎসক এখনও গ্রেপ্তার হননি। মামলা হয়েছে 1 সপ্তাহ আগে। নিয়মিত অফিসও করছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেটিও হলো মানবাধিকার কমিশনের তদন্ত দলের সঙ্গে বৈঠকের পর।
একটি কিডনির সমস্যা নিয়ে 2018 সালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রওশন আরা। ইউরোলজি বিভাগের প্রধান হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে তার কিডনিটি অপসারণ করা হয়। এরপরও রওশন আরার শারীরিক অবস্থার অবনতি হলে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, অস্ত্রোপচারের সময় রওশন আরার 2টি কিডনি অপসারণ করা হয়েছে, অথচ বঙ্গবন্ধু মেডিকেল বুঝিয়ে দিয়েছে একটি। এরপর আবারও তাকে নিয়ে আসা হয় বিএসএমএমইউতে। অবশেষে সে বছরের 31 অক্টোবর হাসপাতালেই মারা যান রওশন আরা। এরপর থেকেই মায়ের মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করে আসছিলেন তার ছেলে। মৃত্যুর 2 বছর পর আসে ময়নাতদন্তের রিপোর্ট। শাহবাগ থানায় 27 নভেম্বর মামলা করেন নিহতের ছেলে রফিক শিকদার। মামলা দায়েরের পর বুধবার ঘটনা তদন্তে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করে মানবাধিকার কমিশন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তে অভিযুক্ত 4 চিকিৎসককে বিচারের মুখোমুখি করার কথা জানায় তদন্ত দল। পোস্টমর্টম রিপোর্টেও তার বোথ কিডনিজ অ্যাবসেন্ট সার্জিক্যালি এই কথাটা লেখা আছে। তার মানে অপারেশনের আগে তার 2টো কিডনি ছিল এবং অপারেশনের পর তার 2টো কিডনি নেই। দুলাল সাহেব এবং ওই অপারেশনের সাথে সম্পৃক্ত সবাই এখানে কর্মরত আছেন এই মুহূর্তে। পরবর্তী ওই রওশন আরার ছেলেরা বাদী হয়ে যে মামলা করেছেন সেই মামলার কারণে ওনারা আজকে অনুপস্থিত অথবা পলাতক ওনারা, কিন্তু ওনারা এখানে ওই 2 বছর থেকেই কর্মরত আছেন মহামান্য হাইকোর্টের ওই শোকজ বা রুল জারির পরও। এখন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আর সবচেয়ে বড় জিনিস, যখন একটা বিষয় কোর্টে চলে যাবে তখন কিন্তু কোর্টের সিদ্ধান্ত কিন্তু আমাদের জন্য পূর্ণাঙ্গভাবে পালনীয়। এখন কোর্টে বিচারাধীন আছে, ওখান থেকে যা কিছু হবে সে অনুযায়ী আমরা বাকি ব্যবস্থা করব। পুলিশ বলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে এ মামলার তদন্ত কাজ। আসামি ধরার জন্য আমাদের যেসব কার্যক্রম চালাতে হয় সেটা আমরা পরিচালনা করছি। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত একটা পজিটিভ আউটপুট দিতে পারবো আশা করছি। এতদিন মামলা না নেয়া ও ময়নাতদন্তের রিপোর্ট দিতে দেরির কারণ জানতে শাহবাগ থানা ও ঢাকা মেডিকেলেও যাবে মানবাধিকার কমিশনের তদন্ত দল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এ বিষয়ে আদালতকে কিছুই জানাতে পারেনি দুদক। এতে ক্ষুব্ধ হাইকোর্টের মন্তব্য, দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক তাকে আইনের আওতায় আনা হবে, কোনো ছাড় দেয়া হবে না। আর এই প্রশ্ন জানাতে সময় দেওয়া হয়েছে 9 ডিসেম্বর পর্যন্ত। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ বিষয়ে শুনানি হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালক থাকাবস্থায় 2,500 কোটি, পিপলস লিজিং থেকে 3,000 কোটি এবং রিলায়েন্স ফাইন্যান্স থেকে 2,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। সেপ্টেম্বরে টাকা ফেরত ও জীবনের নিরাপত্তা পেলে দেশে ফেরার আবেদন করেন হাইকোর্টে। পরে সেই আবেদন নাকচ করে আদালত। এর আগে বিনিয়োগকারীদের আবেদনে পিকে হালদার সহ 20 জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। পরে আদালতকে দুদক জানায় পিকে হালদারকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা চাইলে বিচারিক আদালতে যায় তারা। রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস। তবে এর কপি এখনও দুদকের কাছে পৌঁছায়নি। গত 15/9/2020 তারিখে আমরা বিজ্ঞ মহানগর স্পেশাল জাজ কোর্টে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার জন্য একটি আবেদন করেছি। সে আবেদনের আদেশটা আমরা এখনো পাইনি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন জানান, গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে 9 ডিসেম্বরের মধ্যে হাইকোর্টকে জানাতে হবে দুদককে। তো কোর্ট আজকে অসন্তোষ প্রকাশ করেছে যে 2.5 মাসেও কেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়নি। দুদক যে মামলা দায়ের করেছে তার সম্পত্তির বিষয়ে সেই দুর্নীতির মামলাটাও তাকে কোর্টকে সাবমিট করতে বলা হয়েছে। গত বছর ক্যাসিনো কেলেঙ্কারির তদন্ত শুরু হলে পিকে হালদারের বিরুদ্ধে অর্থ পাচার ও আত্মসাতের অভিযোগ পায় দুদক। পরে 8 জানুয়ারি প্রায় 274 কোটি 91 লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে তারা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 বছর আগে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউপির চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আতিক উল্লাহকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে এই রায় দিয়েছেন ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2013 সালে হত্যা করা হয় আতিকুল্লাহকে। 7 বছর পর দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেষ হয় এই মামলার বিচার কাজ। রায় শুনতে আদালতে ভিড় করেন কোন্ডা ইউনিয়নের অনেক মানুষ। রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় 7 জনকে। তারা হলেন জাহাঙ্গীর, আহসানুল কবির ইমন, রফিকুল ইসলাম আমিন, শিহাব আহমেদ শিবু, তাজুল ইসলাম তানু ও আসিফ এবং গুলজার হোসেন। এদের মধ্যে কারাগারে থাকা জাহাঙ্গীর ও ইমনকে রায়ের সময় আদালতে হাজির করা হয়। বাকিরা পলাতক। পলাতকদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং রাষ্ট্রপক্ষ এই মামলা রায়ে সন্তুষ্ট প্রকাশ করে। এবং আমি মনে করি যে রাষ্ট্রের যে কোনো একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা এবং তার ন্যায় বিচারটা আজকে খুব জরুরি ছিল এবং এলাকার আধিপত্য বিস্তারের জন্য এবং চেয়ারম্যান হওয়ার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আতিকুল্লাহ চেয়ারম্যানকে হত্যা করা হয়েছিল। এই মামলায় অপর আসামি সম্পাক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিচারক। আসামি পক্ষের আইনজীবীরা জানান, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন আসামিরা, তাই উচ্চ আদালতে যাবেন তারা। একটা হত্যা মামলায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হয় সর্বোচ্চ সাজার জন্য। আমরা বলবো যে এইখানে এই মামলায় রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার পরেও বিজ্ঞ আদালত আমাদের এই আসামিদেরকে সাজা দিয়েছেন বা ফাঁসি দিয়েছেন। আমরা মনে করি যে এই আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। রায় সন্তোষ জানান নিহত আতিকুল্লাহ স্বজনরা। পাশাপাশি রায় দ্রুত কার্যকর ও পলাতকদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা। জোরালো দাবি, যেহেতু কোন্ডা ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা জনগণের আমি প্রতিনিধি, তাদের পক্ষ থেকে আমার জোরালো দাবি তাদের অতি সত্বর গ্রেফতারপূর্বক তাদের ফাঁসি কার্যকর করা হবে। এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় 2015 সালের 2 জুলাই। আর 21 সাক্ষীর মধ্যে সাক্ষী দিয়েছেন 11 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী খননের নামে কাটা হচ্ছে ফসলি জমি। টাঙ্গাইলের ভুয়াপুর পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। ভুক্তভোগীরা বলছে কোনো ক্ষতিপূরণ ছাড়াই রেকর্ডকৃত জমি কাটার উদ্যোগ নিয়েছে পাউবো। তবে অভিযোগ নাকচ করে পাউবোর দাবি, খননের নির্ধারিত এলাকায় ব্যক্তি মালিকানার কোনো জমি নেই। বংশ পরম্পরায় এই জমিতে আবাদ করে আসছেন ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কৃষকেরা। এখানকার আবাদেই চলে সংসার। তবে হঠাৎ করে নদী খননের নামে এসব জমি খননের তোড়জোড় শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গোপালপুর ও ভুয়াপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সম্প্রতি নদী খননের উদ্যোগ নিয়েছে পাউবো। স্থানীয়দের দাবি, যেখানে খনন চলছে সেটি নদী নয়, তাদের নামে রেকর্ডকৃত ফসলি জমি। এ জমির জন্য প্রতি বছর ভূমি কর দেন তারা। প্রত্যেক সম্পদ, এই সম্পদ আমরা খাজনা খারিজ দেওয়া এবং আমার রেকর্ডের সম্পদ। নদী খনন করলে পরে আমরা সর্বসারা হয়ে যাব, আমাদের মাথা গুজার মতো কোনো ঠাই থাকবে না। প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আকুল আবেদন, আমনে আঙ্গুর এই নদী খননটা আমাদের আবাদের জমির মধ্যে জানি নেন না। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রকৃত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দিয়েই খনন শুরু করা উচিত। একান্তই সরকারের কাজ, এটা যদি করেন তাহলে আমাদের জনগণের যথার্থ ক্ষতিপূরণ দিয়ে জমির মূল্য নির্ধারণ করে ড্রেজিং করার আমি অনুরোধ করছি। তবে অভিযোগ অস্বীকার করে পাউবো বলছে, সরকারি সম্পত্তিতেই চলছে ড্রেজিং। যদিও স্থানীয়দের অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রথম কথা হলো যে সেখানে ব্যক্তি মালিকানাধীন কোনো জমি থাকার কথা না, কারণ এটা নদী। তারপরেও যদিও কোনো না কোনোভাবে হয়তো অবৈধভাবে হতে পারে, হয়তো কেউ নাম খারিজ করে নিজের নামে জোট করে নিছে, তো সেখানেও তার সে ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ তার সেই ফসলি জমি বাড়িঘর সেটারে আমরা একটা পার্মানেন্ট রূপ দিতে যাচ্ছি। আমার উপজেলা নির্বাহী অফিসারকে এই বিষয়ে সরেজমিন তদন্ত করে কাগজপত্র যাচাইক্রমে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশনা দিই। যমুনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় 215 কোটি টাকা ব্যয়ে খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 31 বছর আগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে গৃহবধূ সগিরা মোর্শেদ হত্যা মামলায় তার ভাসুর সহ 4 জনের বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য 11 জানুয়ারি দিন ঠিক করে আদালত। বুধবার বেলা 12টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দিয়েছেন। চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলায় শুনানির জন্য বুধবার সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয় মামলার আসামি নিহতের ভাসুর হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সাইদাতুল মাহমুদা শাহিন, শ্যালক আনাস মাহমুদ রেজওয়ান এবং সন্দেহভাজন ভাড়াটি খনি মারুফ রেজাকে।
এরপর শুনানি শেষে আসামিদের অভিযোগ পরে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। এ সময় অভিযোগ গঠনের বিরোধিতা ও অভিযুক্তদের জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে আদালত সাইদাতুল মাহমুদা শাহিনকে পরবর্তী শুনানি পর্যন্ত জামিন দেন। বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ যে সাপ্লিমেন্টারি চার্জশিটের বিষয়টা তার আদেশে উল্লেখ করেছেন, ওই আদেশের ওই অংশটুকু এটা আইন বহির্ভূত এবং দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। সেই জন্য আমরা বলেছিলাম যে এই অংশটুকু আইন সিদ্ধ না হওয়ার কারণে এই পরবর্তীতে যে কার্যক্রমগুলি গ্রহণ করা হয়েছে সেই কার্যক্রমগুলো আইনের দৃষ্টিতে এটা ত্রুটিপূর্ণ। এই 4 জন আসামি কিন্তু 164 করে কিন্তু তারা সব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তারা সব কথা বলেছে এবং এও বলেছে যে মহিলা সেও বলেছে, মানে তারা সবাই বলেছে আমরা এই কাজের জন্য আমরা অনুতপ্ত। তো আজকে জানেন আপনারা এদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে 302, 201, 506 এবং 34 ধারায় চার্জ গঠন করা হয়েছে। দীর্ঘ সময় পরে মামলার অভিযোগ গঠন করায় সন্তোষ প্রকাশ করলেও আসামি সাইদাতুল মাহমুদাকে জামিন দেয় হতাশ নিহত সগীরার স্বজনরা। 30 বছর পরে আল্লাহ তাআলার রহমতে আমরা যে আমার মায়ের হত্যার বিচারটা লিপিবদ্ধ করতে পেরেছি, এখন আমরা একটি ভালো বিচারের আশায় অপেক্ষা করছি। এই মামলার আরেক আসামি মন্টু মণ্ডলের বিরুদ্ধে আগেই অভিযোগ গঠন করা হয়েছে। 1989 সালের 25 জুলাই ভিকারুন্নেসা নুন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে সিদ্ধেশ্বরীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সগীরা মোরশেদ। দীর্ঘ 3 দশক পর চলতি বছরের 16 জানুয়ারি এই মামলায় নতুন করে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ভ্যান চালক শম্পার পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শম্পার লেখাপড়ার খরচ, বাবার চিকিৎসার দায়িত্ব, নতুন ঘর নির্মাণের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন উপহারে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন শম্পা ও তার পরিবার। জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শম্পা খাতুন 5 বছর আগে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে যায় শম্পার বাবা শরীফুল ইসলামের। এরপর থেকেই তিনি শয্যাশায়ী। সবজি বিক্রি করে সংসারের হাল ধরেন শম্পার মা নেবুজা বেগম। তারপরও সংসারে থেকে যায় টানাটানি। বাবার ওষুধের টাকা জোগাড় করতে 1.5 বছর আগে ভ্যান চালানো শুরু করে শম্পা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে প্রধানমন্ত্রীর। দায়িত্ব নেন পরিবারটির। দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। বুধবার থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া ঘর নির্মাণের কাজ। উন্নত চিকিৎসার জন্য শম্পার বাবাকে পাঠানো হয় ঢাকায়। অ্যাম্বুলেন্সে করে আমরা ঢাকায় মাননীয় প্রধানমন্ত্রী তাকে যেখানে চিকিৎসা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন সেই অর্থোপেডিক ইনস্টিটিউট, অর্থাৎ আমরা যাকে পঙ্গু হাসপাতাল হিসেবে সবাই চিনি, সেখানে তাকে আমরা এক্ষুনি পাঠাবো। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি শম্পা ও তার পরিবার। আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার মেয়ে ভ্যান চালাইয়া আমার সংসার চালা, আমার খুব দুঃখ। মাননীয় প্রধানমন্ত্রী স্মরণ করে আমাকে ঘর দিছে আর সমস্ত খরচের দায়িত্ব নিয়েছে। আমার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে, আমাদের সংসারের দায়িত্ব নিয়েছে, আমার আর ভ্যান চালান লাগবে না। প্রধানমন্ত্রীর পদক্ষেপে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছে শম্পা ও তার পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নে গড়ে উঠেছে চাষিদের নিজস্ব বীজ ব্যাংক। ধান, গম, পাট এবং ডালের বীজ সংরক্ষণ করে গ্রামটি স্বয়ংসম্পূর্ণ বীজ গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। কৃষকদের দাবি তাদের উৎপাদিত বীজ অন্য যে কোনো সংস্থার বীজের চেয়ে উন্নত মানের। সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চাষিরা এখন ব্যস্ত আগামী বোরো মৌসুমের বীজতলা তৈরিতে। তাদের সংগ্রহে আছে অন্যান্য মৌসুমের ধান, গম, পাট ও ডালের বীজ। নিজেদের চাহিদা মিটিয়ে এসব বীজ বিক্রিও করছেন তারা। 2013 সালে কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদন ও সংরক্ষণের কাজ শুরু করেন এই চাষিরা। কয়েক বছরের মধ্যেই হয়ে ওঠেন স্বয়ংসম্পূর্ণ। যেটা ভালো জাত হয় সেটি অফিসাররা এসে দেখে, আমরা বলে, আমরা বেশ সব ছাঁটাই বাছাই করে আমরা নিজে আইনে তারপর সংরক্ষণ করে বাইরের মানুষকে দিয়ে আমরা নিজে ব্যবহার করি। 10 কেজি ধানের 700 টাকা 800 টাকা বস্তা না কিনা আমরা লাভবান হচ্ছি, যে এই টাকাটা থেকে আমরা লাভবান হতে পারছি, যে আমার নিজের বিছন নিজের তৈরি করে নিজে জমিতে আবার রাখতে পারছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে বীজ বিক্রি করে বাড়তি আয়ের পাশাপাশি কমেছে বীজ সংকটও। আর এই বীজগুলো উন্নত মানের বলেও দাবি কৃষি কর্মকর্তা। সময় অনুযায়ী এই যে রগিংয়ের ব্যাপারটা, বাছাই করা, তো সময় অনুযায়ী বাছাই করাটা কিন্তু খুব বড় একটা ব্যাপার।
কোন সময় আমার ফুলটা আসবে সেই সময় আমার একবার বাছাই করতে হবে, বা আগাছা আছে কিনা সেই আগাছাটা সঠিক সময়ে বাছাই করতে হবে। এটা কিন্তু অনেকে মেনটেন করতে পারে না, যেটা আমরা এই গ্রুপগুলোতে খুব ভালো করে মেনটেন করার চেষ্টা করছি। এসব বীজের সরবরাহ ও সংরক্ষণ বাড়াতে কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন সুন্দরপুরের কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনা একদিনে মৃত্যু এবং শনাক্তের রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় প্রায় 12,300 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 14,98,000 ছাড়ালো। আর নতুন করে রোগী শনাক্ত হয়েছে 6,27,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত 6,48,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। 2,700 জনের বেশি মানুষ মারা গেছে দেশটিতে। শনাক্ত হয়েছে 1,88,000 নতুন রোগী। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 2,79,700-র বেশি এবং মোট আক্রান্ত 1,42,99,000-এর বেশি। 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে 825 জনের। দেশটিতে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 8,819 জনের দেহে। একদিনে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে ব্রাজিলে। দেশটিতে 48,000 মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 64,36,000 ছাড়িয়েছে। ব্রাজিলে 24 ঘন্টায় 669 জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু 1,74,531 জন। এছাড়াও ইতালিতে 684 জন, যুক্তরাজ্যে 648 এবং পোল্যান্ডে 609 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আগামী সপ্তাহ থেকে রাশিয়ায় গণহারে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার অনলাইন কনফারেন্সে এই ঘোষণা দিয়েছেন তিনি। টিকা প্রয়োগের এই তালিকায় চিকিৎসাকর্মী এবং শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানিয়েছেন পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বড় পরিসরে টিকা দেওয়ার জন্য প্রস্তুত। এরই মধ্যে দেশটিতে স্পুতনিক 5 টিকা 2 মিলিয়ন ডোজ উৎপাদন করা হয়েছে। এর আগে রাশিয়ার টিকা 95% কার্যকারী বলে দাবি করেছে মস্কো। এই টিকা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। প্রস্তুতকারী সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে স্পুতনিক 5 এর প্রতি ডোজ দাম পড়বে $10 কম। তবে নিজেদের জনগণের জন্য এই টিকা বিনামূল্যে সরবরাহ করা হবে বলে ঘোষণা দিয়েছে রুশ সরকার। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকেই প্রয়োগ শুরু হবে দেশটিতে। এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে 95% কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছে ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা। করোনা মহামারী থেকে বাঁচতে টিকা তৈরিতে ব্যস্ত পুরো বিশ্ব। পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে কয়েকটি ভ্যাকসিন। এর মধ্যে সবচেয়ে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ও জার্মানির ফাইজার ও বায়োএনটেকের টিকা। যুক্তরাজ্য তাদেরকে ব্যবহারের অনুমতি দিয়েছে। যদিও করোনা টিকা উদ্ভাবন করছে দেশটির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও সেটি এখনও ব্যবহারের অনুমতি পায়নি। ফাইজারের 4 কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে যুক্তরাজ্য। দেশটির প্রায় 2 কোটি মানুষ এই ভ্যাকসিন পাবে। শিগগিরই 1 কোটি ডোজ পৌঁছাবে বলে জানিয়েছেন উৎপাদকরা। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, আগে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের উপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। এটা একটা দারুণ খবর যে MHRA এই টিকার অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকেই আমরা এই দেশের মানুষের ওপর এর প্রয়োগ শুরু করব। আমরা আগে থেকেই জানি এই টিকা কার্যকর। MHRA এটা নিশ্চিত করেছে এই টিকা নিরাপদ। এখনই আমরা এই ভ্যাকসিনটা পাচ্ছি, এটা খুবই ভালো খবর। এটি -70 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করতে NHS সব ধরনের ব্যবস্থা ও প্রস্তুতি নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে টিকার প্রয়োগ শুরু হলেও এখনও সতর্ক থাকতে হবে সবাইকে। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে উদ্ভাবন করেছে এই ভ্যাকসিন। ফাইজার ছাড়াও আরেক মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিন প্রায় 95% কার্যকর এবং রাশিয়ার স্পুতনিক 5 ভ্যাকসিনটিও 90% বেশি কার্যকর। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিতর্কিত কৃষি সংস্কার আইন বাতিলে ভারত সরকারের উপর চাপ বাড়ছে। বুধবার দিল্লি এবং নয়ডা মহাসড়ক বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ কৃষকরা। দাবি না মেনে নিলে রাজধানীর অন্য সড়ক বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তারা। সংবাদ সম্মেলনে কৃষক আন্দোলনের নেতারা বলেছেন,
বৃহস্পতিবারের বৈঠকে সরকারের জন্য শেষ সুযোগ। এতে কোনো সিদ্ধান্ত না হলে আন্দোলন আরও জোরালো হবে বলে জানিয়েছেন কৃষক নেতা গুরুনাম সিং যাদবনী। পাঞ্জাবের কৃষক বিক্ষোভ করছে, সরকারের এমন মন্তব্য আন্দোলনকারীদের দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে কৃষকদের বিক্ষোভে সমর্থন জানিয়ে 8 ডিসেম্বর দেশটির উত্তরাঞ্চলের ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির পরিবহন শ্রমিকরা। কৃষকদের দাবি পূরণ না হলে ভারত জুড়ে ধর্মঘট পালনের হুমকি দিয়েছে তারা। মঙ্গলবার ভারত সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা ব্যর্থ হলে কঠোর বিক্ষোভের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে নতুন কৃষি আইন বাতিল। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-1 গোলে হারিয়েছে পিএসজি। অন্যদিকে ঘরের মাঠে চেলসির কাছে 4-0 ব্যবধানে হেরেছে সেভিয়া। আলাদা ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা, ইউভেন্টাস। ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের বিকল্প ছিল না পিএসজির। বাঁচা মরার ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার। দারুণ জয়ে শেষ 16-র আশা টিকিয়ে রাখল লা পারিজিয়ানরা। অন্যদিকে সেভিয়াকে একাই উড়িয়ে দিয়েছেন অলিভিয়ে জিরু। চেলসির 4টি গোলে করেছেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। আরেক ম্যাচে ডায়নামো কিয়েভকে 3-0 গোলে হারিয়েছে ইউভেন্টাস। 1 গোল করে 750 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে ফেরেঙ্ক ভারোসের মাঠে মেসিহীন বার্সেলোনা জিতেছে 3-0 গোলে। কাতার পৌঁছে কোভিড টেস্ট করিয়েছেন জেমি ডে, সেই সাথে টেস্ট করিয়েছেন সাদ জামালরাও। নেগেটিভ রিপোর্ট নিয়েই শুক্রবার লড়াইয়ে নামতে হবে। কাতারের বিপক্ষে লড়াইয়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দোহার আজিজিয়া গ্রাউন্ডে অনুশীলন হয়েছে লম্বা সময়। পরবর্তীতে সাদউদ্দিন বলেছেন, প্রস্তুতি বেশ ভালো হয়েছে, দেশের জন্য ভালো কিছু নিয়েই ফিরতে চান এই তারকা। অন্যদিকে একাদশের সুযোগ পেলে সেরাটা দিতে মুখিয়ে আছেন দলের নবীন সদস্য রাকিব হোসেন। ম্যাচ ভেন্যু দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ধারণ ক্ষমতার মাত্র 20% টিকিট ছাড়া হবে, সেই সংখ্যা 2000-এরও কম। করোনার কারণে ঝুঁকি নিতে চাইছে না স্বাগতিকরা। আজকে আমাদের অনেক ভালো একটা ট্রেনিং সেশন ছিল, আমরা ম্যাচ রিলেটেড ট্রেনিং ছিল। কালকে আমরা অফিসিয়াল ট্রেনিং করবো স্টেডিয়ামে। 4 তারিখ আমাদের ম্যাচ, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো পারফর্ম করতে পারি দেশের জন্য। বাংলাদেশ টিমের হয়ে প্রথম ওয়ার্ল্ড কাপ বাছাই পর্ব ম্যাচ খেলতে আসছি। আমরা সবাই খুব পরিশ্রম করতেছি, আমিও নিজে পরিশ্রম করতেছি বাংলাদেশ টিমের মূল একাদশে খেলার জন্য। যদি আমি খেলতে পারি তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। সবাই আমার জন্য খুব বঙ্গবন্ধু টি-20 কাপে হারের বৃত্ত ভেঙেছে বেক্সিমকো ঢাকা। চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে মুশফিকুর রহিমের দল। বাঁচা মরার ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে 7 উইকেটে। রবিউল ইসলাম রবির স্পিনে মাত্র 108 রানেই আটকে যায় তামিমের বরিশাল। জবাবে ইয়াসির মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে 7 বল আগেই লক্ষ্যে পৌঁছায় ঢাকা। 20 রান খরচায় 4 উইকেট নেয়া রবিউল হয়েছেন ম্যাচ সেরা। ভাগ্যের সন্ধানে ছকে ওলট পালট, ভালো শুরু তবু অধরা ফরচুন বরিশালের। মিরাজের জায়গায় ওপেনিংয়ে এসে 9 রান সাইফের। আস্থার জায়গা থেকে সরে এসে প্রথম বলে বিদায় পারভেজ ইমনের। রানের সন্ধানে সংগ্রাম অব্যাহত আফিফের। 28 রানে নেই 3 টপ অর্ডার, বাকিরাও টালমাটাল। বল হাতে দুর্দান্ত রবি শফিকুলরা। উন্মত্ত কীর্তন খোলা ত্রাস তখন বরিশাল বন্দরে। তামিমের ব্যাটের রান ছিল সেই ভরসাও এই যাত্রা 31 রানের বেশি দিল না। যদিও এরই মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 6000 রানের মালিক হন তামিম। 212 ইনিংসে এই রান ওয়ানডে অধিনায়কের। তবে বিসিবি প্রেসিডেন্ট কাপ হিরো ইরফান শুক্কুর টি-20তে ম্লান। আর ওপেনিংয়ে প্রমোশন কাজ না করায় লোয়ার মিডল অর্ডারে ফিরেও মিরাজের নড়বড়ে ব্যাটিং। তৌহিদ হৃদয়ের বিদায়ের পর ধরবে হাল, অবশিষ্ট থাকলো না এমন কোনো নজওয়ানা। বৃত্তের বাইরে ভাববেন কি, তামিমদের তখন অস্তিত্বের লড়াই। 108 রান আর যাই হোক জয়ের নিশ্চয়তা দেয় না। তারপরও ঢাকার নড়বড়ে শুরু। নাইম রবির উদ্বোধনী জুটি ভাঙে দুর্ভাগ্যজনকভাবে। টপ অর্ডারের নিষ্প্রভতা সামলাতে এবার নিজেকেই 3-এ প্রমোট করলেন অধিনায়ক মুশফিক। ছোট টার্গেটে কি দরকার অহেতুক ঝুঁকির? ক্যাপ্টেন মুশির বার্তা মনোপুত হয়নি বাকিদের। তবে ছোট তামিম ও ইয়াসিরের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আখেরে লাভ হয়েছে দলেরই। 7 বল হাতে রেখে অনায়াস জয়। শেষ দিকে অহেতুক যেতে হয়নি রোমাঞ্চের মধ্য দিয়ে। 3 ম্যাচ হারের পর অবশেষে মেলানো গেছে কম্বিনেশন সংক্রান্ত পাজল। 7 উইকেটের জয়। ফরচুন বরিশালের দেয়া ভাগ্য সাথে নিয়ে এবার লড়াইয়ে ফেরার পালা ঢাকা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে রোমাঞ্চ ছড়িয়েছে দিনের দ্বিতীয় ম্যাচ। শেষ ওভারের নাটকীয়তায় মিনিস্টার গ্রুপ রাজশাহীকে 1 রানে হারিয়েছে ইনফর্ম গাজ গ্রুপ চট্টগ্রাম। টানা 4 ম্যাচ জিতে দাপট ধরে রাখল মিঠুনের দল। দ্রুত রান তুলেছে চট্টগ্রামের উদ্বোধনী জুটি। 34 রান করে সৌম্য ফেরেন অষ্টম ওভারে। দলকে শক্ত অবস্থানে নেন লিটন দাস, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোসাদ্দেক সৈকত। শেষ পর্যন্ত 5 উইকেটে আসর সর্বোচ্চ 176 রান তোলে চট্টগ্রাম। 78 রানে অপরাজিত থাকেন লিটন, সৈকত করেন 42 রান, জবাবে ইমন 58, শান্ত 25 আর সাফলের 20 রানে এগিয়ে যায় রাজশাহী। পরবর্তীতে আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে মাহিদে ফেরেন 25 করে। শেষ ওভারে দরকার ছিল 14 রান। মুস্তাফিজকে ছক্কা এবং 4 হাঁকিয়ে দলকে জয়ের কাছে নিয়েছিলেন রনি তালুকদার। তবে শেষ বলে 4 রানের হিসেব মেলাতে পারেননি মুস্তাফিজ, নিয়েছেন 3 উইকেট। বিসিবির কোভিড প্রোটোকল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ প্রতিনিধি দল। সব ঠিক থাকলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জানুয়ারির মাঝামাঝি বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। সফরে এসে থাকতে হবে 7 দিনের কোয়ারেন্টিনে। তবে 3 দিন হোটেলবন্দি থাকার পরই অনুশীলনে নামতে পারবে সফরকারী দল। জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসার কথা উইন্ডিজদের। তার আগে রুটিন ভিজিটে উইন্ডিজ প্রতিনিধি দল। করোনা পরবর্তী ক্রিকেটে এবার 2 প্রতিনিধির সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে। সিরিজের 2 ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম পরিদর্শনে সবুজ সংকেত মেলেছে। কোভিড প্রোটোকল নিয়েও সন্তুষ্ট উইন্ডিজ বোর্ডের পরিচালক ডাক্তার আকসাই মানসিং ও নিরাপত্তা ম্যানেজার পল স্লোয়ে। কোভিড প্রোটোকল নিয়ে বিসিবি আমাদের বিস্তারিত বলেছে। ইতিমধ্যে তারা 3টি টুর্নামেন্ট আয়োজন করেছে, যেখানে সবকিছু বিসিবি মেনে চলেছে। গত 2 দিন আমরা ঢাকা ও চট্টগ্রাম পরিদর্শন করেছি। ফ্যাসিলিটিস এবং কোভিড প্রোটোকল আন্তর্জাতিক মানের। মেডিকেল দৃষ্টিকোণ থেকে আমরা সন্তুষ্ট। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল, অনুশীলন ও ম্যাচ ভেন্যু সবকিছুই আন্তর্জাতিক মানের। 2016 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সময় বাংলাদেশে এসেছিলাম। তখন এখানকার নিরাপত্তা এবং ফ্যাসিলিটিস দারুণ ছিল, এখনো সেরকম আছে। বিসিবির সক্ষমতা আছে আন্তর্জাতিক মান নিশ্চিত করার। সফরে এসে কোয়ারেন্টিন নিয়ে জটিলতায় পড়তে হবে না ক্যারিবীয়দের। তবে সবকিছু নির্ভর করছে কোভিড টেস্টের ফলাফলের উপর। বাংলাদেশে আসার আগে একবার কোভিড টেস্ট করবে সফরকারীরা, তারপর হবে আরও 3 দফা টেস্ট। আমরা 3 দিন হোটেলে থাকব। 3 দিন পর আমরা দ্বিতীয় দফা কোভিড টেস্ট করব। ফলাফল নেগেটিভ আসলে আমরা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করব। আর 7 দিন পর নেটে বাংলাদেশি ক্রিকেটারদের সাথে প্রস্তুতি শুরু হবে। গুঞ্জন আছে উইন্ডিজ সিরিজে কমতে পারে একটি টেস্ট, তবে এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি 2 বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট হতে যাচ্ছে দেশের প্রথম প্রিপেইড প্র্যাকটিস গ্রাউন্ড। অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে এই গ্রাউন্ডটি তৈরি করা হচ্ছে। একই সঙ্গে 60 ক্রিকেটার কিংবা 3টি দল অনুশীলন করতে পারবে এখানে। শুধু তাই নয়, নবনির্মিত আউটার স্টেডিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আবেদন করা হচ্ছে, জানিয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও ক্রিকেটার কিংবা বিভিন্ন ক্লাব ও দলগুলোর অনুশীলনের জন্য নেই পর্যাপ্ত মাঠ। সুযোগ সুবিধা তো আরও দূরের বিষয়। এই সমস্যা দূর করতে 3 একর জায়গায় তৈরি হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির সহযোগিতায় বাস্তবায়ন করছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। বাউন্ডারি দেয়ালটি নির্মাণ করবে জাতীয় ক্রীড়া পরিষদ, আর উইকেট ও অবকাঠামোর কাজ হবে বিসিবির নির্দেশনায়। 8টি সিমেন্টের উইকেট ছাড়াও থাকবে আরও 10 থেকে 12টি উইকেট। যে দলগুলো এখানে অনুশীলন করতে আসবে তাদের একটি ন্যূনতম ফি দিতে হবে, তবে সেটি খুব বেশি হবে না। অন পেমেন্ট প্র্যাকটিসের সুযোগ সুবিধা করা, সেটা আমরা আমাদের এই স্টেডিয়ামের লাগোয়া যে জায়গাটি রয়েছে সেই জায়গায় আমরা আবেদন করেছি 3 একর ভূমির জন্য। সেটা যদি আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে সেখানে জাতীয় ক্রীড়া পরিষদ বাউন্ডারি করে দিবে। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এদিকে প্রথমবারের মতো পাশাপাশি 2টো আন্তর্জাতিক স্টেডিয়াম পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনিতেই 7টি আন্তর্জাতিক মাঠের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখন পাশের আউটার স্টেডিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিসিবি। অবকাঠামোর কাজ শেষের পর এখন মাঠে ঘাস লাগানোর অপেক্ষা। সব কাজ শেষে এটি পরিচিত হবে সিলেট গ্রাউন্ড 2 নামে।
আইসিসির যে অ্যাক্রিডিটেশনের জন্য যা যা কমপ্লায়েন্স প্রয়োজন প্রতিটাই এই জায়গায় রয়েছে। সেই কারণে ইতিমধ্যে ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করেছে। এই আউটার স্টেডিয়ামটির নাম এখন গ্রাউন্ড 2 বলতে চাচ্ছি। অনুশীলন সুবিধা সম্বলিত মাঠ আর একাধিক আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে সিলেটের ক্রিকেট এখন জেগে ওঠার অপেক্ষায়। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।